আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন আমাদের 1000 প্রশ্নের যে ব্যাখ্যা, সেটার ধারাবাহিকতায় আজকে আমি উপস্থিত হয়েছি সপ্তম ক্লাস নিয়ে, অর্থাৎ বাংলা 1000 ক্লাসের মধ্যে আজকে সপ্তম ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আজকে মূলত আমি 211 থেকে 245 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই 211 থেকে 245 নম্বর প্রশ্নের ভিতরে যে 35টা প্রশ্ন রয়েছে, সেগুলো প্রশ্নগুলো আমি সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব, বুঝিয়ে পড়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমি যেভাবে ব্যাখ্যা সহকারে পড়াবো শেষ পর্যন্ত থাকবেন এবং কষ্ট করে হলেও একটু খাতায় একটু নোট ডাউন করে নেবেন, যাতে করে ব্যাখ্যার প্রশ্নের যে ব্যাখ্যাগুলো সেগুলো আমরা সুন্দর করে পরবর্তীতে আমরা পেয়ে যাব। ঠিক আছে। তো যদিও আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে আপনারা একটু আগে আমাদের পেজ থেকে গণিত স্যার এবং জিকে স্যার লাইভে এসেছিলেন, তো ওখানে আমি কিছু কমেন্ট পড়লাম। তো অনেকেই একটা বিষয় নিয়ে আপনারা ক্লিয়ার না, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বলছেন পিডিএফের কথা। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের পিডিএফটা কিন্তু আমাদের যে পার্সোনাল যে গ্রুপটা রয়েছে সেখানে কিন্তু দেয়া হচ্ছে। অর্থাৎ আমাদের যে ক্লাস নেওয়ার পরে, আমি যে ক্লাস নিচ্ছি এখন, তো ক্লাস নেওয়ার শেষে কিন্তু আমাদের হচ্ছে গ্রুপ লিঙ্কটা কিন্তু কমেন্টে দেওয়া রয়েছে। তো কষ্ট করে হলেও একটু আপনারা কাইন্ডলি গ্রুপে অ্যাড হয়ে নেবেন এবং আমাদের সেই গ্রুপটাতে কিন্তু সবগুলো আমাদের যতগুলো ক্লাস রয়েছে, এটা শুধুমাত্র বাংলার জন্য না, আমাদের বাংলা বলি, জিকে বলি, ম্যাথ বলি আর ইংলিশ বলি, সবগুলো ক্লাস কিন্তু আমাদের সিকোয়েন্স অনুযায়ী সবগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে ইএম জব, তো সেই ইউটিউব চ্যানেলেও কিন্তু আমাদের প্লেলিস্টে আমাদের ক্লাসগুলো সাজিয়ে দেওয়া রয়েছে, যেগুলো সম্পর্কে আপনারা মোটামুটি অনেকেই জানেন। তো যারা নতুন তাদের জন্য মূলত এই কথাটা বলা। তো কষ্ট করে একটু দয়া করে আমাদের যে গ্রুপ লিঙ্কটা রয়েছে, প্রাইভেট যে গ্রুপ রয়েছে, সেখানে আপনারা অ্যাড হয়ে নেবেন। পর্যায়ক্রমে আপনাদের সবাইকে যুক্ত করা হবে। ওকে, তো এখন আমরা কথা না বাড়িয়ে ক্লাসের দিকে ফিরবো। হ্যাঁ, তার আগে একটু কমেন্ট দেখবো। আচ্ছা, অনেকেই সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, এবং জিজ্ঞেস করেছেন কেমন আছে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যাই হোক, আমরা এখন কথা না বাড়িয়ে একটু প্রশ্নে চলে যাই সরাসরি। ঠিক আছে, প্রশ্নে চলে যাব। খেয়াল করি, প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা দেখেছি যে প্রথম প্রশ্ন আজকে আমার সপ্তমতম দিনের মতো ক্লাস, শুরুটা হচ্ছে 211 নম্বর প্রশ্ন দিয়ে, 211 নম্বর প্রশ্ন দিয়ে শুরু হবে এবং শেষ হবে হচ্ছে 245 নম্বর প্রশ্ন। তো আশা করি এই 35টা প্রশ্ন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ওকে, প্রথম প্রশ্ন একটু খেয়াল করি, 69-এর গণঅভ্যুত্থান কেন্দ্রিক উপন্যাস কোনটি? 69-এর গণঅভ্যুত্থান, এই প্রশ্নটা কিন্তু অনেক জায়গায় পরীক্ষাতে চলে এসছে এবং আপনারা কিন্তু এই প্রশ্নের অ্যান্সার কিন্তু অনেকেই জানেন। তো আমি একটু রিকোয়েস্ট করব আপনাদেরকে, যারা আমাদের এই লাইভ ক্লাস দেখছেন এবং আমরা যে প্রশ্নগুলো সলভ করছি, দয়া করে যারা আমাদের প্রশ্নের অ্যান্সারগুলো জানেন সেই প্রশ্নের অ্যান্সারগুলো কমেন্টে একটু জানাবেন। হ্যাঁ, কমেন্টে একটু লিখবেন, এতে করে আপনার নিজের একটু চর্চা হবে, রিহার্সেল হবে, পাশাপাশি অন্যরা দেখার সুযোগ পাবে, আর আমি তো ব্যাখ্যা করে দিবই। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করি, 69-এর গণঅভ্যুত্থান কেন্দ্রিক উপন্যাস কোনটি? সংসপ্ত, অনেক সূর্যের আশা, চিলেকোঠার সেপাই, সূর্য সবুজ রক্ত। আমরা কিন্তু এটা সবাই জানি, অ্যান্সার হচ্ছে কি হবে? চিলেকোঠার সেপাই। এখন কথা হচ্ছে কিন্তু চিলেকোঠার সেপাই কিন্তু আমরা সবাই জানি মোটামুটি, এটা পরীক্ষায় আসছে সহকারী রাজস্ব কর্মকর্তা 2012 সালে। তো এখন আমরা কিন্তু 69-এর গণ অভ্যুত্থান কেন্দ্রিক উপন্যাস সম্পর্কে জানি, চিলেকোঠার সেপাই। লিখেছেন কে? আখতারুজ্জামান ইলিয়াস। তো এখন কথা হচ্ছে যে এই যে উপন্যাসটা, সেই উপন্যাস থেকে আর কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, অর্থাৎ এই প্রশ্ন থেকে বা এই উপন্যাস থেকে বা এই লেখক থেকে আর কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাই নিয়ে একটু দেখার চেষ্টা করব। তো শুরুতে যদি বলি, চিলেকোঠার সেপাই লিখেছেন কে? আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস এটা। হ্যাঁ, আখতারুজ্জামান ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস। আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস কোনটা? প্রথম উপন্যাসের আমরা নাম জানলাম কি? চিলেকোঠার সেপাই, যেটা কিনা 1969 সাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত, অর্থাৎ আমাদের যে মুক্তিযুদ্ধ হয়, স্বাধীনতা যুদ্ধের আগ পর্যন্ত বাংলাদেশ, তথা যদিও তখন বাংলাদেশটা হয় নাই, অর্থাৎ ওই সময়ে সামাজিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে কিন্তু এই উপন্যাসটাতে ফুটে উঠেছে। অর্থাৎ আখতারুজ্জামান ইলিয়াস 1969 সালে গণঅভ্যুত্থান থেকে শুরু করে মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত যেই সময়টা ছিল, সেই সময়ের ভিতরে সামাজিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন চিলেকোঠার সেপাই উপন্যাসে। তো আখতারুজ্জামান ইলিয়াসের কিন্তু এটা প্রথম উপন্যাস। তো এই উপন্যাসের জন্য তিনি একটা পুরস্কার পেয়েছিলেন। সেই পুরস্কারটা কি?
আলাওল সাহিত্য পুরস্কার। আলাওল সাহিত্য পুরস্কার। আলাওল সাহিত্য পুরস্কারটা পেয়েছিলেন কোন উপন্যাসের জন্য? সেটা পেয়েছিলেন চিলেকোঠার সেপাই উপন্যাসের জন্য। কে পেয়েছিলেন? আখতারুজ্জামান ইলিয়াস। আচ্ছা, তো এখন পুরস্কার, হ্যাঁ পুরস্কার, তো এইটা কত সালে পায় পুরস্কার? তো এই পুরস্কারটা কিন্তু আলাওল সাহিত্য পুরস্কারটা কিন্তু পায় হচ্ছে কত সালে? 1987 সালে। 1987 সালে পুরস্কারটা পান। আচ্ছা, এখন কথা হচ্ছে চিলেকোঠার সেপাই যে উপন্যাসটা রয়েছে, অনেক সময় কিন্তু পরীক্ষায় এটাও আসে, আমাদের চরিত্র সম্পর্কে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। তো আমাদেরকে একটা খুব কমন প্রশ্ন আমরা জানি, চিলেকোঠার সেপাই উপন্যাসের উপজীব্য হচ্ছে কি? 69-এর গণ অভ্যুত্থান। বাট যদি আসে যে চিলেকোঠার সেপাই থেকে একটা চরিত্রের কথা যদি বলা হয়, বা যদি বলা হয় চিলেকোঠার সেপাই থেকে কেন্দ্রীয় চরিত্রটা আসলে কি, এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র, তো কেন্দ্রীয় চরিত্রের কথা যদি বলি তাহলে কি অ্যান্সার হবে? কেন্দ্রীয় চরিত্র, হ্যাঁ কেন্দ্রীয় চরিত্র। কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কে? ওসমান। কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ওসমান। ওসমান। তাহলে এই উপন্যাসটাতে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ওসমানের। ওকে, তাহলে আমরা কয়েকটা বিষয় একটু সামারি যদি করি, যে 69-এর গণঅভ্যুত্থান কেন্দ্রিক উপন্যাস কোনটি? নাম্বার 1 হচ্ছে চিলেকোঠার সেপাই। এই চিলেকোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াস প্রথম উপন্যাস, তার হচ্ছে প্রথম উপন্যাস, এবং আলাওল সাহিত্য পুরস্কার পান এই উপন্যাসের জন্য, সেটা হচ্ছে 1987 সালে, এবং তার কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ওসমান। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। হ্যাঁ, হয়ের সাথে এটা কি? রি। হয়ের সাথে যদি রি যুক্ত হয়, হয়ের রি যুক্ত হয়, অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি, বানান যদি হৃদয় বানানটা যদি আমি লিখি, হ্যাঁ হৃদয়, হ্যাঁ হৃদয় বানান যদি আমি লিখি, তো হৃদয় বানানের ক্ষেত্রে এখানে যে হয়ের সাথে রি আছে, এই যুক্তটা আসলে কি? এর যুক্ত বর্ণটা আসলে কোনটি? এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। হ্যাঁ, এটা পরীক্ষায় ছিল বেসামরিক বিমানের সহকারী নিরাপত্তা কর্মকর্তা 2021-এর প্রশ্ন ছিল। কি প্রশ্ন ছিল? হয়ের সাথে রি, আমরা যদি একটা হয়ের সাথে রি দেই, তাহলে কিন্তু এটা আর হয়ের সাথে নিচে রি থাকে না, এটা কি হয়ে যায়? বুকের সাথে রি হয়ে যায়। এটা কিন্তু আবার বুকের সাথে রি হয়ে যায়। একটু খেয়াল করি, তাহলে এখানে কিন্তু অ্যান্সার কি হচ্ছে? তাহলে হ যোগ রি। রি মানে কি? আমরা জানি হচ্ছে যে এইটারই হচ্ছে যে বর্ণ হচ্ছে যে রিকার বা রি। তাহলে হয়ের যুক্ত বর্ণ হচ্ছে কোনটি? হ যোগ রি। হৃদয় বানানোর ক্ষেত্রে যে হৃদয় বানানোর ক্ষেত্রে আমরা যে রিটা পেয়েছি, সেইটা মূলত হ যোগ রি মিলিয়ে হয়ের সাথে রি যুক্ত হয়। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? কোন পত্রিকা? পত্রিকা থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে। হ্যাঁ, পত্রিকা থেকে যে প্রায় যে প্রশ্নগুলো আসে, সেখান থেকে কিন্তু সাল সহ সম্পাদকের নাম থাকে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকে। তো আমরা একটু দেখি, খেয়াল করে 27তম বিশেষে একটা প্রশ্ন ছিল যে কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়? কল্লোল পত্রিকা। কল্লোল পত্রিকা 1923 সালে প্রকাশিত হয়। আর কালিকলম যে পত্রিকা রয়েছে, সেটা হচ্ছে 1926 সালে প্রকাশিত হয়, এবং প্রগতি হচ্ছে 1927 সালে প্রকাশিত হয়। আমাদের কাছে অনুরোধ থাকবে, যারা আপনারা এই প্রশ্নের অ্যান্সারগুলো জানেন অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে করে আপনারা আরেকটু রিভিশন হয়ে যায়, যাতে করে আপনাদের রিভিশনটা হয়ে যায়। আর সবুজপত্র এটা কত সালে? এটা আমরা সবাই জানেন। সবুজপত্র হচ্ছে 1914 সালে। 1914 সালে প্রকাশিত হয়, যেটা কিনা প্রমোদ চৌধুরী। 1914 সালে প্রমোদ চৌধুরী, এর সম্পাদক কে ছিলেন? প্রমোদ চৌধুরী। তাহলে সবুজপত্রের সম্পাদনা করেছেন কে? প্রমোদ চৌধুরী। কত সালে? 1914 সালে। আমরা জানি কিন্তু চলিত রীতির যে প্রবর্তক ছিলেন প্রমোদ চৌধুরী। আর কল্লোল যেটা ছিল, ওটা হচ্ছে কত সালে আমরা জেনেছি? কোন পত্রিকা 1923 সালে প্রকাশিত হয়? কল্লোল। তো কল্লোলের হচ্ছে সম্পাদনা কে করেছেন? কল্লোল হচ্ছে দীনেশ রঞ্জন দাস। দীনেশ রঞ্জন দাস। দীনেশ রঞ্জন দাস হচ্ছে কল্লোল পত্রিকার সম্পাদনা করেছেন। আর প্রগতি পত্রিকার সম্পাদনা করেছেন কে? অজিত চন্দ্র দত্ত। অজিত চন্দ্র
দত্ত। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রগতি পত্রিকা যেটা রয়েছে সেটা কিন্তু 1923 সালে প্রকাশিত হয়। সেটা কিন্তু কত সালে প্রকাশিত হয়? 1923 সালে। তো 1923 সালে অজিত চন্দ্র দত্ত এবং আরেকটা হচ্ছে কি বুদ্ধদেব বসু, বুদ্ধদেব, হ্যাঁ বুদ্ধদেব বসু, বুদ্ধদেব বসু এটা হচ্ছে কি করেন? বুদ্ধদেব বসু হচ্ছে সম্পাদনা করেছেন। আর কালিকলম যেটা, কালিকলম সেটা হচ্ছে কিন্তু কালিকলমের যিনি সম্পাদনা করেন সেটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। প্রথম সম্পাদনা করেছেন হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। পরবর্তীতে মুরলীধর বসু এবং শৈলজানন্দ, পরবর্তীতে হচ্ছে মুরলীধর বসু এবং শৈলজানন্দ এই পত্রিকাটির দায়িত্ব নেন বা পত্রিকাটি পরবর্তীতে সম্পাদনা করেন। মুরলীধর বসু, মুরলীধর বসু এবং হচ্ছে মুরলীধর বসু এবং হচ্ছে শৈলজানন্দ, শৈলজানন্দ, মুরলীধর বসু এবং শৈলজানন্দ, শৈলজানন্দ, মুরলীধর বসু ও শৈলজানন্দ হচ্ছে কি করেন? কালিকলম পত্রিকাটির সম্পাদনা করেন। তাহলে প্রথম কথা হচ্ছে কালিকলম পত্রিকার সম্পাদনার প্রথম দিকে ছিলেন হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র হচ্ছে ছিলেন প্রথম দিকের হচ্ছে সম্পাদক, আর পরবর্তীতে সম্পাদনা করেছেন কে? মুরলীধর বসু এবং শৈলজানন্দ। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করে, ভাষার মূল উপকরণ কি? এটা কি কত সালে ছিল? প্রবাসক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা। প্রবাসক নিবন্ধন এবং প্রত্যয়ন পরীক্ষাগুলোতে নর্মালি কিন্তু প্রথম যে অধ্যায়টা ধ্বনি পরিবর্তন বা ধ্বনির যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। তো সেটারই একটা প্রশ্ন ছিল এরকম যে ভাষার মূল উপকরণ কি? আমরা কিন্তু ভাষার মূল উপকরণটা জানার আগে কিন্তু মূল উপাদান এবং উপকরণ সম্পর্কে একটু বেসিকটা আমাদের জানতে হবে। উপকরণটা আসলে কি? উপকরণটা হচ্ছে কোনো একটা বস্তু থেকে যখন ছড়িয়ে ছিটিয়ে যায়, যেরকম কি আপনি যখন এভাবে চিন্তা করবেন যে মাটি থেকে আসলে কি কি তৈরি হয়। আমরা যদি মাটিটাকে বেস ধরি এবং মাটি থেকে কিন্তু ইট তৈরি হয়, ইট থেকে কিন্তু দেয়াল তৈরি হয়, দেয়াল থেকে কি হয়? ঘর তৈরি হয়। তো আমরা যদি বেসটা ধরি এরকম মাটি, এবং মাটি থেকে কিন্তু কাঁসাও তৈরি হয়, বিভিন্ন মাটির পণ্য তৈরি হয়। তাহলে মাটিটা হচ্ছে মেইন, অর্থাৎ উপাদান, আর উপাদান থেকে যত কিছু তৈরি হবে সেগুলো হচ্ছে উপকরণ। তাহলে আমরা এই প্রশ্নটা জানার আগে যদি একটু খেয়াল করি, যদি বলা হয়, একটু খেয়াল করব, ধ্বনি, ধ্বনি বা হচ্ছে কি বর্ণ থেকে কি হবে? শব্দ হবে, শব্দ থেকে কি হবে? বাক্য, বাক্য থেকে হবে হচ্ছে ভাষা। তো এখন একটু খেয়াল করি, আমরা যদি ধ্বনি বা বর্ণকে যদি মাটির সাথে তুলনা করি, ধ্বনি বা বর্ণকে যদি মাটির সাথে তুলনা করি, তাহলে মাটি থেকে আমরা কি পেলাম হচ্ছে মাটি, মাটি থেকে আমরা পেলাম হচ্ছে কি শব্দটাকে কি মাটি থেকে হচ্ছে ইট, হ্যাঁ ইট। এখন কথা হচ্ছে যে ধ্বনি বা বর্ণটাকে আমরা বেস ধরবো, বেস ধরে আমরা কিন্তু ধ্বনি বা বর্ণ কিন্তু একটা নির্দিষ্ট 49টা বা 50টা, তাহলে বাংলা বর্ণ কতগুলা? 50টা বর্ণ। তাহলে বাংলা বর্ণ সেই 50টা কিন্তু ফিক্সড করা, তাহলে এটা হচ্ছে কি উপাদান। আর 50টা বর্ণ থেকে যখন আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শব্দ তৈরি করব, এগুলো কিন্তু উপকরণ। তাহলে শব্দ থেকে কি হবে? বাক্য, বাক্য থেকে ভাষা। তাহলে মাটি থেকে ইট, ইট থেকে হচ্ছে কি হবে? দেয়াল, দেয়াল থেকে কি হবে? একটা পরিপূর্ণ বাড়ি তৈরি হবে, পরিপূর্ণ বাড়ি। তো সেটা হিসেবে যদি আমরা চিন্তা করি, তাহলে নিচে যদি আমরা লিখি উপকরণ, নিচে যদি উপকরণ লিখি, উপকরণ বা একক, বা হচ্ছে কি উপকরণ বা একক, বা হচ্ছে কি বৃহত্তম একক, বা হচ্ছে বৃহত্তম একক। তো উপকরণ, একক বা বৃহত্তম একক যদি বলে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্সার করব? যদি প্রশ্ন থাকে যে ভাষা, যদি প্রশ্ন থাকে যে এই যে ভাষা, এই ভাষার মূল উপকরণটা কি? প্রশ্ন আছে কি ভাষার মূল উপকরণ কি? যদি প্রশ্ন থাকে এই ভাষার মূল উপকরণ কি, তাহলে এখানে উপকরণটা নিচে দেখতে পাচ্ছি একক এবং বৃহত্তম একক, এই তিনটে একটু মাথায় রাখবো। যদি প্রশ্ন করা হয় ভাষার মূল উপকরণ কি, তাহলে অ্যান্সার হবে হচ্ছে আগেরটা, বাক্য, অ্যান্সার হবে হচ্ছে বাক্য। বা যদি বলা হয় ভাষার মূল একক কি, অ্যান্সার বাক্য। বা যদি বলা হয় ভাষার বৃহত্তম একক কি, সেটাও কিন্তু অ্যান্সার কি হবে? আগেরটা হবে, অর্থাৎ বাক্য। আবার যদি বলা হয় বাক্যের মূল একক কি, তাহলে কি হবে? শব্দ। যদি বলা হয় বাক্যের মূল একক কি, তাহলে এক ধাপ করে সামনের দিকে আসবে। যদি বলা হয় বাক্যের মূল একক কি, শব্দ। আবার যদি বলা হয় বাক্যের মূল উপকরণ কি, সেম শব্দ। যদি বলে বাক্যের বৃহত্তম একক কি, এটাও কিন্তু অ্যান্সার হচ্ছে শব্দ, অর্থাৎ আমরা এক ঘর করে সামনের দিকে এগোবো। আবার যদি বলা হয় যে
শব্দের মূল উপকরণ কি? শব্দের মূল উপকরণ কি? শব্দের মূল উপকরণ কিন্তু ধ্বনি এবং বর্ণ, কিন্তু শব্দের কিন্তু আবার একক বা বৃহত্তম একক কিন্তু হয় না। এই শব্দের মূল উপকরণ যদি বলা হয় তাহলে অ্যান্সার কিন্তু ধ্বনি বা বর্ণ। আর যদি বলা হয় শব্দের একক বা বৃহত্তম একক, সেক্ষেত্রে কিন্তু শব্দের কোনো একক বা বৃহত্তম একক নেই, বা শব্দের বা একক বা বৃহত্তম একক হয় না। তাহলে আমরা সিম্পলি যেটা বুঝলাম যে পরীক্ষায় আসছে ভাষার মূল উপকরণ কি, তাহলে সেটার অ্যান্সার হচ্ছে কি বাক্য। কেন বাক্য? কারণ এখানে ভাষা আছে, এক ঘর সামনে যাবে। মূল উপকরণ যেহেতু নিচে আমরা পেয়েছি উপকরণ একক এবং বৃহত্তম একক। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষেরই সুরাসুর। তো এই কবিতাটা কিন্তু আমরা ছোটবেলা থেকে অনেকেই অনেক সময় পড়ে আসছি, জেনে আসছি। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা, কিন্তু আমরা জানি না যে আসলে কবিতার নামটা কি। হয়তো আমাদের অনেকের মনে আছে বা মনে নেই এরকম। তো কথা হচ্ছে এই কবিতার নাম হচ্ছে স্বর্গ নরক। এই কবিতার নাম হচ্ছে স্বর্গ নরক। কবিতার নাম হচ্ছে স্বর্গ নরক। কবিতার নাম হচ্ছে স্বর্গ নরক। এটা কোন কাব্যের থেকে নেওয়া হয়েছে? মালঞ্চ। স্বর্গ নরক হচ্ছে মালঞ্চ কাব্য থেকে নেওয়া হয়েছে এই কবিতাটি। তো এই কবিতাটা কিন্তু প্রকাশিত হয় হচ্ছে 1321 বঙ্গাব্দে ভারতবর্ষ পত্রিকায়। ভারতবর্ষ নামে একটা পত্রিকা ছিল, সেই পত্রিকাতে 1321 সালে সেটা কি হয়, কবিতাটা প্রকাশিত হয়। কোন কাব্যের অন্তর্গত ছিল এই কবিতাটা? মালঞ্চ কাব্যের অন্তর্গত ছিল। তো মালঞ্চ কাব্য এটা কিন্তু শেখ ফজলুল করিমের লেখা কবিতা। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, এই অমর পঙ্ক্তিতে রচিত হচ্ছে শেখ ফজলুল করিম। তো শেখ ফজলুল করিমেরই কিন্তু কবিতার নাম হচ্ছে স্বর্গ নরক, যেটা কিনা মালঞ্চ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছিল। এবং সেই স্বর্গ নরক কবিতাটা 1321 সালে বা 1321 বঙ্গাব্দে, এখানে সাল বললে ভুল হবে, এখানে বঙ্গাব্দ 1321 বঙ্গাব্দে ভারতবর্ষ পত্রিকায় কি হয়, প্রকাশিত হয়। ভারতবর্ষ পত্রিকায় হচ্ছে প্রকাশিত হয়। তো শেখ ফজলুল করিমেরই আরও একটা গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ রয়েছে, সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে বঙ্গবাণী। সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে বঙ্গবাণী। এটা হচ্ছে তারই আরও একটা গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। 216 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে খেয়াল করি। এখানে বনস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদের কথা বলা হয়েছে। তো এখানে সঠিক উত্তরটা আসলে কোনটি? ক অপশন, খ, গ এবং ঘ। তো এখানে বনস্পতির সঠিক সন্ধি বিচ্ছেদের কথা যদি বলা হয় তাহলে অ্যান্সার কি হবে? বনযোগপতি। তবে এটা অনেক সময় বা অনেক বইয়ে কিন্তু এই অ্যান্সারটাও কিন্তু দেওয়া রয়েছে। তো খেয়াল করি, আমরা যদি বলি যে 2020 সালে 9 এবং 10-এর যে বোর্ড বই ছিল, সেই বোর্ড বইয়ে কিন্তু এই বনস্পতিকে কিন্তু কি করা হয়েছিল, নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হিসেবে তারা উদাহরণে ইনক্লুড করেছিল। কিন্তু পরের বছরই অর্থাৎ 2021 সালের নবম দশম শ্রেণীর যে বোর্ড বই রয়েছে সেখানে কিন্তু এই উদাহরণটা কিন্তু তারা তুলে দেয়। অর্থাৎ পরবর্তীতে আধুনিক যে বাংলা ব্যাকরণ বই রয়েছে বা আধুনিক যে বাংলা অভিধান রয়েছে, সেই আধুনিক বাংলা অভিধানে কিন্তু এই বনস্পতিকে কিন্তু আবার নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হিসেবে চিন্তা না করে স্বাভাবিকভাবে, অর্থাৎ এটাকে বিসর্গ সন্ধির নিয়মে কিন্তু তারা এটা কি করেছেন, এই নিয়মে কিন্তু বিসর্গ সন্ধির নিয়মে কিন্তু তারা এই সন্ধিটাকে বিচ্ছেদ করেছেন। তো সেই হিসেবে যদি বলা হয় এটাকে যদি আমরা বিসর্গ সন্ধি ধরি বনস্পতিকে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু এটা বনস্পতি হবে। আর এটাকে যদি আমরা বিসর্গ সন্ধি না ধরে বা বিসর্গ সন্ধির নিয়মে না করে যদি আমরা নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হিসেবে চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা কি হবে, ঘ নাম্বার অ্যান্সার হবে। তো সুতরাং আমরা কিন্তু বিশেষ করে যারা পিএসসি যে কোশ্চিনগুলো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু টিচাররা পুরাতন বই থেকেও কিন্তু অনেক সময় কোশ্চিন করে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু এটা আসলে নির্ভর করতেছে যে টিচার আসলে বা সেই শিক্ষক আসলে কোনটা সঠিক বলে আসলে ধরে নেবেন, সেটা হচ্ছে দেখার বিষয়। যদি তারা পুরাতন বই হিসেবে চিন্তা করে বা নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হিসেবে চিন্তা করে, তাহলে সেটা সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। আর যদি তারা এটাকে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হিসেবে চিন্তা না করে যদি এটাকে বিসর্গ সন্ধি হিসেবে চিন্তা করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা অ্যান্সার কি হবে, গ নাম্বার হবে। এখন একটু এক কথায় প্রকাশ, যা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী নয়, পৃথিবীর আসলে কোনো কিছু চিরস্থায়ী না, তাই না? পৃথিবীর আসলে কোনো কিছুই চিরস্থায়ী না, আমরা জানি সেটা। এক কথায় সেটাকে বলা হয় নশ্বর।
এক কথায় বলা হচ্ছে নশ্বর। আর যদি বলা হয় যা অস্থায়ী, যা স্থায়ী নয়, যদি বলা হয় যা স্থায়ী নয়, যা স্থায়ী নয়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে যে কি অস্থায়ী। আর বলি যদি বলা হয় যা স্থায়ী নয়, সেটা হচ্ছে কি অস্থায়ী। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। শাহনামা মৌলিক গ্রন্থটি কার? এটা কিন্তু আপনারা সবাই জানেন, খুব কমন একটা প্রশ্ন, খুব কমন একটা প্রশ্ন যে শাহনামা, শাহনামা মহাকাব্যটি আসলে কে রচনা করেছেন। এখন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে শাহনামাটা আসলে এর পূর্ণ নাম কি কেউ বলতে পারবেন, বা শাহনামার আসলে প্রকৃত নাম কি, বা তার পরিপূর্ণ নাম কি? যে শাহনামা কাব্যগ্রন্থ যিনি লিখেছেন সেই লেখকের পরিপূর্ণ নামটাকে আপনারা কেউ জানতে পারেন কিনা, সেটা একটু প্রকৃত নাম বা পূর্ণ নামটা একটু চাইলে যদি পারেন একটু কমেন্টে জানাবেন, আমি একটু দেখবো কারা কারা পারেন। প্রথম কথা হচ্ছে এখানে একটা প্রশ্ন, শাহনামা মৌলিক গ্রন্থটি কার? এটা কিন্তু ফেরদাউসি, আমরা এটা সবাই জানি। হ্যাঁ, শাহনামা মৌলিক গ্রন্থটি হচ্ছে ফেরদাউসির, বাট আমরা ফেরদাউসির পরিপূর্ণ নাম জানি কিনা। আমরা কিন্তু অনেকে কিন্তু এটা মনে করি যে ইনি হয়তো বা মহিলা, ফেরদাউসির নামটা কিন্তু মহিলার মতো, কারণ কেন, কিন্তু আসলে ইনি কিন্তু মহিলা না, ইনি একজন পুরুষ ব্যক্তি। হ্যাঁ, পুরুষ মানুষ। ফেরদাউসি কিন্তু হচ্ছে পুরুষ মানুষ, পুরুষ। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আমরা হয়তো বা অনেকেই জানি বা অনেকেই জানি না, ফেরদাউসি যে ব্যক্তিটা উনি হচ্ছে পুরুষ মানুষ, ওনার বাসা হচ্ছে ইরানে, ওনার জন্ম হচ্ছে ইরানে। ঠিক আছে, ওনার জন্ম হচ্ছে ইরানে। তিনি শাহনামা নামে মহাকাব্যটা রচনা করে, এটা হচ্ছে মহাকাব্য। শাহনামা মহাকাব্যটি বা মৌলিক গ্রন্থটি কার? এটা হচ্ছে ফেরদাউসি। তো ফেরদাউসির পুরো নাম, আচ্ছা, অনেকেই হয়তো বা আপনারা জানেন না। হ্যাঁ, এটা এটা হয়তো বা এটা আসলে আপনাদের ভুল না, এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, অ্যাডমিশন বলুন বা বিভিন্ন চাকরি পরীক্ষায়। শাহনামা খুবই বিখ্যাত একটা গ্রন্থ, মহাকাব্য। কে লিখেছেন? ফেরদাউসি। বাট ফেরদাউসি যে একটা পুরুষ ব্যক্তি বা পুরুষ মানুষ, এটা কিন্তু আমরা জানি না। তো ফেরদাউসি যাই হোক, এটা কোনো বিষয় না, আমরা আজকে জেনে নেব। তো ফেরদাউসের পুরো নাম হচ্ছে, ফেরদাউসের পূর্ণ নাম হচ্ছে আবুল কাসেম ফেরদাউসি। আবুল আবুল কাসেম ফেরদাউসি তুসি। হ্যাঁ, আবুল কাসেম ফেরদাউসি তুসি, আবুল কাসেম ফেরদাউসি তুসি। তো ফেরদাউসির পূর্ণ নাম হচ্ছে আবুল কাসেম ফেরদাউসি তুসি, যিনি কিনা ইরানে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, ইরানে জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি মূলত সুলতান মাহমুদের অনুরোধে, সুলতান মাহমুদ নামে, সুলতান মাহমুদের অনুরোধে তিনি কিন্তু এই কাব্যটি রচনা করেছিলেন। সুলতান মাহমুদের অনুরোধে, সুলতান মাহমুদের অনুরোধে কিন্তু শাহনামা মহাকাব্যটি রচনা করেছিলেন কে? ফেরদাউসি, অর্থাৎ আবুল কাসেম ফেরদাউসি বা তুসি। এই ব্যক্তিটা শাহনামা কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন সুলতান মাহমুদের অনুরোধে। এটা মূলত 30 বছর সময় লেগেছিল এই কাব্যটি রচনা করতে। ফেরদাউসের কিন্তু বা তুসির কিন্তু 30টা বছর সময় লেগেছিল। মূলত এই কাব্যগ্রন্থের মূলত মূল বিষয় হচ্ছে এরকম যে এই কাব্যগ্রন্থে কিন্তু মূলত স্থান পেয়েছে, তার একটা সন্তান ছিল 37 বছর বয়সে, কিন্তু সেই সন্তানটা মারা যায়। তো তার এই মারা যাওয়া বা দুঃখ বেদনার কথা কিন্তু তার এই কাব্যগ্রন্থ তিনি তুলে ধরেছেন। হ্যাঁ, কাব্যগ্রন্থে তুলে ধরেছেন। আর ফেরদাউসের সম্পর্কে যদি আর কিছু তথ্য বলা হয়, উনি হচ্ছেন, ওনার একটা মূর্তি রয়েছে, সেটা হচ্ছে ইতালির রোম শহরে, ইতালির রোম শহরে মহাকবি ফেরদাউসের কিন্তু একটা মূর্তি রয়েছে। তো আপনাদের যাদের অনেকের যদি কনফিউশন মনে হচ্ছে, হয়তো বা যাদের কনফিউশন মনে হবে, একটু গুগল করে নেবেন। হ্যাঁ, গুগল করে নেবেন। মহাকবি আবুল কাসেম ফেরদাউসি তুসি কিন্তু একজন পুরুষ ব্যক্তি ছিলেন। ওকে, তো আমরা পরবর্তী প্রশ্নে একটু যাব। পরবর্তী প্রশ্নে একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্নে, তুমি আসবে বলে স্বাধীনতাটি, তুমি আসবে বলে স্বাধীনতা কার রচনা? এটা কিন্তু একটা কবিতার লাইন। তুমি আসবে বলে স্বাধীনতা হচ্ছে কবিতার লাইন, কবিতার লাইন। কার কবিতার লাইন? কোন কবিতার লাইন? তোমাকে পাওয়ার জন্য, তোমাকে, তোমাকে পাওয়ার জন্য, কমা, হে স্বাধীনতা। এটা হচ্ছে কবিতার নাম। তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা, এটা হচ্ছে একটা কবিতার নাম। হ্যাঁ, এটা হচ্ছে কবিতা। তাহলে তুমি আসবে বলে স্বাধীনতা কার রচনা? এটা হচ্ছে শামসুর রহমানের একটা বিখ্যাত কবিতা। সেই কবিতার নাম হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এই কাব্যটি, এই কবি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, সকিনা বিবির কপাল ভাঙলো, একটা কবিতা রয়েছে তার, শামসুর রহমানের একটা কবিতা রয়েছে। এই কবিতাটা মূলত কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
এই কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বন্দি শিবির থেকে, বন্দি শিবির থেকে, বন্দি শিবির থেকে। এটা কিনা বন্দি শিবির থেকে, যেটা কিনা 1972 সালে প্রকাশিত হয়। বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেটা কিনা 1972 সালে প্রকাশিত হয়। শামসুর রহমান কিন্তু অনেকগুলো কাব্য রচনা করেছেন, প্রায় 60টার অধিক, 60টারও বেশি কিন্তু কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। তার মধ্যে অনেকগুলো কাব্যগ্রন্থ রয়েছে এরকম। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ হচ্ছে কি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। আর তার প্রথম কাব্যগ্রন্থ যদি কথা বলা হয়, প্রথম কাব্যগ্রন্থ কি? প্রথম কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এটা হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ। কত সালে প্রকাশিত হয়? 1960 সালে। এটা হচ্ছে তার কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এটা হচ্ছে তার কাব্যগ্রন্থ। এটা হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি হচ্ছে প্রথম কার? শামসুর রহমানের। শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। আমরা কিন্তু এটা এভাবে মনে রাখতে পারি, যেহেতু এখানে প্রথম লেখা রয়েছে, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, তাহলে প্রথম যেহেতু লেখাই আছে, মানে কাব্যগ্রন্থের নামের শুরুতে রয়েছে, সেক্ষেত্রে সেইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি যে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে হচ্ছে তার কি প্রথম কাব্যগ্রন্থ। তো তার কিন্তু আরও অন্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে বাংলাদেশ স্বপ্ন দেখে, বুকতার বাংলাদেশের হৃদয়, হ্যাঁ বুকতার বাংলাদেশের হৃদয়। তারপর কি একক সন্ধ্যায় বসন্ত, নিজ বাসভূমে, প্রতিদিন ঘরেন ঘরে, নিরালোকের দিব্যরথ, এগুলো সবগুলো কিন্তু কি শামসুর রহমানের কাব্যগ্রন্থ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করে, বাংলা সাহিত্যের কথা কার রচিত? প্রাথমিক মাধ্যমিক সহকারী শিক্ষক তৃতীয় ধাপে আসছিল এই প্রশ্নটা 2024 সালে। বাংলা সাহিত্যের কথা বাংলা সাহিত্যের কথা, এই গ্রন্থটি কে রচনা করেছেন? বাংলা সাহিত্যের কথা এটা লিখেছেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটা কিন্তু বাংলা সাহিত্যের কথা 1953 সালে প্রকাশিত হয়। 1953 সালে, ঠিক আছে। বাংলা সাহিত্যের কথা কার? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 1953 সালে প্রকাশিত হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর আরও একটা কিন্তু বই রয়েছে, সেটা হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত। বাংলা ভাষার ইতিবৃত্ত, এটা কার? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত। তাহলে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর দুইটা বইয়ের কথা জানলাম, একটা হচ্ছে বাংলা সাহিত্যের কথা আর একটা হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত। এটা কিন্তু 1965 সালে, এটা হচ্ছে 1965 সালে প্রকাশিত হয়। এটা হচ্ছে 1965 সালে প্রকাশিত। কিন্তু পরীক্ষায় যদি আসে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, পরীক্ষায় যদি আসে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, তাহলে সেই ক্ষেত্রে আসলে এটার অ্যান্সার কি হবে? এটা কে পারবেন? বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, আমরা জানলাম যে বাংলা ভাষার ইতিবৃত্তটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, একই সাথে বাংলা সাহিত্যের কথা হচ্ছে কার? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কিন্তু বাংলা সাহিত্যের ইতিবৃত্তটা আসলে কার? বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, আচ্ছা আপনারা অনেকেই কমেন্ট করছেন, আচ্ছা আমি একটু লিখে দেই। হ্যাঁ, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই, এবং সৈয়দ আলী আহসান, এই দুইজন ব্যক্তি কিন্তু এই গ্রন্থটি লিখেছিলেন। সৈয়দ আলী আহসান এবং মোহাম্মদ আব্দুল হাই, এই দুইজন ব্যক্তি বাংলা সাহিত্যের ইতিবৃত্ত লিখেছিলেন, যেটা কিনা
যেটা কিনা 1968 সালে প্রকাশিত হয়। 1968 সালে প্রকাশিত হয়। তাহলে আমরা কয়টা বিষয় জানলাম? বাংলা সাহিত্যের কথা বলেছিলেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং বাংলা ভাষার ইতিবৃত্ত হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের কথা 1953 সালে প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত যেটা, সেটা বাংলা ভাষার ইতিবৃত্ত, সেটা হচ্ছে 1965 সালে প্রকাশিত হয়। আর বাংলা সাহিত্যের যেটা ইতিবৃত্ত, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান দুজন ব্যক্তি মিলে এটা রচনা করেছেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। ভুল বানানটি আসলে কোনটি? নিচের কোনটি ভুল বানান? আমরা কিন্তু বানানের ক্ষেত্রে যথেষ্ট সচেতন না। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সহজ বানানগুলো পরীক্ষার হলে গিয়ে কিন্তু আমরা ভুলে যাই। তো সেই রকম কিছু বানান আমরা দেখব। নিচের প্রশ্নটা একটু খেয়াল করুন, যেখানে বলছে যে ভুল বানান কোনটি। ভুল বানানটি আসলে নিচের কোনটি? ভুবন, অন্তঃসার, মুহূর্ত, অদ্ভুত। হ্যাঁ, এগুলো সবগুলো সঠিক। অন্তঃসার সঠিক, মুহূর্ত সঠিক। এখন ভুবন বানান এবং অদ্ভুত বানানের ক্ষেত্রে একটু কথা বলি। অদ্ভুত বানান, যত ভূত আছে, যত ভূত পৃথিবীতে, যত ভূত আছে পৃথিবীতে যত ভূত আছে, সেই ভূতের ভিতরে শুধুমাত্র অদ্ভুত বানানের ক্ষেত্রে রস্যৌকার হবে। অদ্ভুত বানানোর ক্ষেত্রে কি হবে? রস্যৌকার। অর্থাৎ এই যে ভূতের নিচে যে রস্যৌকার দেওয়া রয়েছে, শুধুমাত্র অদ্ভুত বানানোর ক্ষেত্রে রস্যৌকার। পৃথিবীতে যত ভূত আছে, দূরীভূত, বাষ্পভূত, তারপর কি আছে এরকম দূরীভূত, বাষ্পভূত, ঘনীভূত, পুঞ্জীভূত, সবগুলো হচ্ছে কিন্তু কি দীর্ঘৌকার হবে। শুধুমাত্র এই অদ্ভুতের ক্ষেত্রে রস্যৌকার হবে। অনেক বইয়ে হয়তো বা একটু অনেক বই কিন্তু এর বাহিরে, অদ্ভুতের বাইরে কিন্তু ভুতুরের শব্দ দেওয়া রয়েছে। ঠিক আছে, ভুতুরের শব্দ কিন্তু সম্পূর্ণ আলাদা। 2016 সালে যে আপডেটের যে বাংলা বানানের নিয়ম চলে আসছে, সে বাংলা বানানের নিয়মে কিন্তু লাস্ট আপডেট যে প্রশ্নটা আমরা দেখেছি, সেখানে কিন্তু এই ব্যাখ্যাটা দেওয়া রয়েছে। শুধুমাত্র অদ্ভুতের ক্ষেত্রে, ভূতের ভিতরে অদ্ভুতের ক্ষেত্রে শুধু রস্যকার হবে। বাকি পৃথিবীতে যত শব্দ আছে বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে, অন্তত 2016 সালে লাস্ট এডিশন অনুযায়ী, সেক্ষেত্রে কি হবে? দুর্গ হবে। অদ্ভুত বানান শুধুমাত্র রস্যকার। তাহলে এই বানানটা সঠিক। তাহলে ভুল বানান কোনটা? ভুবন। ভুবন বানানের সঠিক বানান কোনটা হবে তাহলে? ভয়ের রস্যও হবে। ভয়ের রস্যও হবে। ভুবন বানানের সঠিক হচ্ছে কি হবে? ভুবন। ভয়ের রস্যও, ব দন্তন্য ন, ভুবন। কেন আমরা ভুবনের খেয়াল করি? ভুবনের বানান হচ্ছে ভয়ের রস্য এবং ভয় দীর্ঘ। এই বানানটা একটু যদি খেয়াল করি, সেটা হচ্ছে ভয়ের রস্য এবং ভয়ে দীর্ঘ। ভূগোল আমরা যদি একটু খেয়াল করি, যে যদি অর্থাৎ কি মাটির সাথে সম্পৃক্ত হয়, যদি মাটির সাথে সম্পৃক্ত হয়, যেরকম ভূগোল, ভূমি, তারপর কি ভূমিকম্প, ভূমিধস, ঠিক আছে, এই টাইপের যদি হয়, অর্থাৎ মাটির সাথে সম্পৃক্ত হয়, সেক্ষেত্রে কি হবে? ভূ হবে, রস্যৌকার হবে। যেরকম ভূগোল, তারপরে ভূমি, ভূমিকম্প। তো এই টাইপের যত শব্দ রয়েছে সবগুলো কিন্তু কি হবে? দীর্ঘৌকার হবে। সবগুলো দীর্ঘৌকার হবে। দীর্ঘৌকার। আর এগুলো বাদে অন্য যে শব্দগুলো রয়েছে সেক্ষেত্রে কি হবে? রস্যৌকার। তার মানে এখানে কি ভুবন যদি বলা হয় ত্রিভুবন, সেক্ষেত্রে কিন্তু রস্যৌকার। বা যদি বলা হয় ত্রিভুজ, সেক্ষেত্রে কিন্তু কি হবে? রস্যকার হবে। কেননা এগুলো মাটির সাথে সম্পৃক্ত না। তো এক কথায়, যদি মাটির সাথে সম্পৃক্ত করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে দীর্ঘৌকার, আর মাটির সাথে সম্পৃক্ত করা না হলে রস্যকার বসবে। আচ্ছা, পরবর্তীতে প্রশ্ন একটু খেয়াল করি, যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব পরিচয় বইটি কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব পরিচয় গ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? প্রথম কথা হচ্ছে, এটা অ্যান্সার হচ্ছে সত্যেন্দ্রনাথ বসুকে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব পরিচয় বইটি বা বিশ্ব পরিচয় গ্রন্থটি 1900 সালে? এটা 1937 সালে। 1937 সালে বিশ্ব পরিচয় গ্রন্থটি প্রকাশিত হয়, যেটা কিনা আসলে বিজ্ঞান বিষয় নিয়ে রচনা করা হয়েছিল। বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিশ্ব পরিচয় গ্রন্থটি মূলত সত্যেন্দ্রনাথ বসুকে উৎসর্গ করা হয়েছিল। এটা হচ্ছে কি টাইপের রচনা? বিজ্ঞান বিষয়ক রচনা। বিজ্ঞান বিষয়ক রচনা, যেটা কিনা 1937 সালে প্রকাশিত হয়েছিল। আমরা একটু তথ্য যদি অ্যাড করি এটার সাথে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের আর কোন কোন গ্রন্থগুলো কাকে উৎসর্গ করা হয়েছিল, যদি একটু খেয়াল করি, যদি বলা হয় বসন্ত নাটকটা আসলে কাকে উৎসর্গ করা হয়েছিল? আবার একটু কমেন্টে লিখতে পারেন। হ্যাঁ, যারা জানেন তারা কমেন্টে লিখবেন বসন্ত নাটক। তারপর আরেকটা নাটকের নাম কি? যদি বলে কালের যাত্রা নাটকটি কাকে উৎসর্গ করা হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর
কাকে উৎসর্গ করেন কালের যাত্রা নাটকটি? একটু কমেন্টে জানান, যারা পারেন একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? তাসের দেশ, যদি বলা হয় তাসের দেশ নাটকটা কাকে উৎসর্গ করা হয়েছিল? তিনটা নাটকের কথা বলা হয়েছে এখানে, তিনটা নাটকের কথা এখানে বলা হয়েছে যে এই তিনটা নাটকই রবীন্দ্রনাথ ঠাকুর কাউকে না কাউকে উৎসর্গ করেছিলেন, তো কাকে কাকে উৎসর্গ করেছিলেন সেটা একটু আমরা জানার চেষ্টা করব। প্রথমে যদি বলা হয় বসন্ত নাটকটা কিন্তু মূলত কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন। নাটকটা হচ্ছে কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। এটা হচ্ছে নজরুল ইসলাম, আমি সংক্ষেপে লিখলাম কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, কাজী নজরুল ইসলামকে কি করেছিলেন? উৎসর্গ করেছিলেন। আর নাটক, আচ্ছা অনেকেই কমেন্ট করছেন যারা জানেন কালের যাত্রা নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন। কালের যাত্রা নাটকটা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছিল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা যদি এভাবে এখানে লিখি শরৎচন্দ্রকে উৎসর্গ করা হয়েছিল কোনটি? কালের যাত্রা নাটক। আর তাসের দেশটা উৎসর্গ করা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে। তাসের দেশটা হচ্ছে কাকে করা হয়েছিল? সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করা হয়েছিল। আচ্ছা, ঠোঁট কাটা বলতে কি বোঝায়? পরবর্তী প্রশ্ন, ঠোঁট কাটা বলতে কি বোঝায়? এগুলো আসলে মুখস্থ বেস প্রশ্ন হচ্ছে কি স্পষ্টবাদী। অনেকে আমরা বলি না যে ঠোঁট কাটা, তার কোনো হচ্ছে কি নাই, মুখে যা আসে তা বলে দেয়, অর্থাৎ স্পষ্টভাষী, স্পষ্টবাদী। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। প্রথম আলো উপন্যাসটি কার লেখা? আমরা কিন্তু একটা কবিতা খুব আমাদের ভালো মনে আছে, সেটা হচ্ছে একটা কথা আছে না, বলেন না যে সমরেশ সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা, বিখ্যাত কবিতা, কি কবিতা ওইটা? সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত একটা কবিতা, সেই কবিতা কি? কেউ কথা রাখেনি। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বিখ্যাত কবিতা নাম হচ্ছে কেউ কথা রাখেনি। ৩৩ বছর পার হয়ে গেল, কেউ কথা রাখেনি। এটা কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বিখ্যাত কবিতা। তো এই কবিতাটা সুনীল গঙ্গোপাধ্যায় মূলত লিখেছেন। তো প্রথম আলো উপন্যাসটি কিন্তু এই সুনীল গঙ্গোপাধ্যায়েরই লেখা। প্রথম আলো উপন্যাস এইটা 2001 সালে ইংরেজিতে অনুবাদ করা হয়, ইংরেজিতে প্রকাশিত হয়, 2001 সালে ইংরেজিতে প্রকাশিত হয় কি? প্রথম আলো উপন্যাসটি। তো প্রথম আলো উপন্যাস সম্পর্কে আমরা জানলাম কার? অ্যান্সার হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। কত সালে প্রকাশিত হয়? 2001 সালে। এখন কথা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের আর দুই একটা উপন্যাস সম্পর্কে আমরা জানি কি না। সুনীল গঙ্গোপাধ্যায়ের আরো দুইটা উপন্যাসের কথা যদি বলি, সেটা হচ্ছে পূর্ব পশ্চিম এবং হচ্ছে কি মনের মানুষ। এই দুটো হচ্ছে কি সুনীল গঙ্গোপাধ্যায়ের হচ্ছে উপন্যাস। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস। আচ্ছা, লাপাত্তা শব্দের লা উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে? লাপাত্তা শব্দের লা উপসর্গ কোন ভাষা থেকে এসেছে? এটা কিন্তু আমরা সবাই জানি আরবি ভাষা থেকে আসছে। কেন? কারণ লাটা হচ্ছে কি আরবি শব্দ। তো আমরা যদি বলি, আমরা কিন্তু জানি আরবি শব্দ মোট কয়টি, আরবি উপসর্গ কয়টি? আরবি উপসর্গ কিন্তু আমরা জানি হচ্ছে 4টি। কি? আম, খাস, লা এবং কি গড়। আম, খাস, লা, গড়। তো এই আরবি হচ্ছে উপসর্গ হচ্ছে 4টি, আম, খাস, লা, গড়, 4টি, লা, গড়। তবে অনেকে এই 4টির সাথে আরো 2টা অ্যাড করেন, হ্যাঁ, অনেকে এই 4টির সাথে আরো 2টা যোগ করেন। সেই 2টা হচ্ছে
সে দুটো হচ্ছে বাজে একটা, বাজে এবং হচ্ছে ক্ষয়ের, বাজে এবং ক্ষয়ের। অনেক বইয়ে এই দুইটা শব্দ অ্যাড করা রয়েছে, অর্থাৎ আমখাস লাগরের সাথে বাজে এবং ক্ষয়ের এই দুইটা উপসর্গ অ্যাড করা রয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্রকে, বাংলা সাহিত্য শ্রেষ্ঠ কিশোর চরিত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2008 আসছে। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র হচ্ছে কি? ইন্দ্রনাথ। শ্রেষ্ঠ কিশোর চরিত্র হচ্ছে ইন্দ্রনাথ। শ্রীকান্ত উপন্যাসের চরিত্র, সে উপন্যাসের নাম কি? শ্রীকান্ত উপন্যাস। শ্রীকান্ত উপন্যাসের চরিত্র, চরিত্র হচ্ছে ইন্দ্রনাথ। শ্রীকান্ত উপন্যাসের চরিত্র ইন্দ্রনাথ। আর এটা হচ্ছে মেজ দিদি। মেজ দিদি উপন্যাসের চরিত্র হচ্ছে কেষ্ট। তাহলে শ্রীকান্ত উপন্যাসের চরিত্র হচ্ছে ইন্দ্রনাথ এবং মেজ দিদি উপন্যাসের চরিত্র হচ্ছে কেষ্ট। এই দুইটাই কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাসগুলোর মধ্যে কিন্তু অন্যতম। আর যদি অমল যদি বলা হয়, অমলটা হচ্ছে নাটক। অমল হচ্ছে নাটক। নাটকের নাম হচ্ছে কি? ডাকঘর। ডাকঘর নাটকের চরিত্রের নাম হচ্ছে একটা কি? অমল। ডাকঘর নাটকের একটা চরিত্র হচ্ছে কি? অমল। এবং অপু হচ্ছে কি? আমরা পড়ে আসছি বা আপনারা জেনে আসছেন, অপু কিন্তু হৈমন্তী গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের আগে কিন্তু এইচএসসিতে ছিল, এখন আছে কিনা আমি জানি না। এইচএসসিতে যখন আপনারা পড়ে আসছেন তখন কিন্তু হৈমন্তী নামে যে গল্পটা ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প যে ছিল হৈমন্তী, হৈমন্তী নামে যে ছোট গল্পটি ছিল সেটা কিন্তু অপু চরিত্র রয়েছে। হৈমন্তী গল্পের একটা চরিত্র হচ্ছে কি? অপু। ছোট গল্প ছিল, এটা হচ্ছে ছোট গল্প। হৈমন্তী গল্পের ছোট গল্প ছিল এটা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প হৈমন্তী, সেটার একটা হৈমন্তী গল্পের চরিত্রের নাম হচ্ছে কি? অপু। তাহলে ডাকঘর নাটক লিখেছেন কে? ডাকঘর নাটক লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এবং ছোট গল্প যেটা লিখেছেন রবীন্দ্র। আর উপন্যাস শ্রীকান্ত যেটা লিখেছেন সেটা হচ্ছে শ্রীকান্ত লিখেছেন শরৎচন্দ্র। শরৎচন্দ্র এবং মেজ দিদি উপন্যাসটাও লিখেছেন কে? এটাও শরৎচন্দ্র। আমি একটু সংক্ষেপে লিখে দিলাম। তাহলে বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ কিশোর চরিত্র আমরা কয়েকটা চরিত্র সম্পর্কে জানলাম। একটা হচ্ছে কি? ইন্দ্রনাথ, লিখেছেন কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। উপন্যাসের নাম হচ্ছে শ্রীকান্ত এবং কেষ্ট হচ্ছে মেজদিত উপন্যাসের চরিত্র, যেটাও কিনা শরৎচন্দ্র লিখেছেন। বাকিটা হচ্ছে নাটক, ডাকঘর নাটক, এটা লিখেছেন হচ্ছে নাটক হচ্ছে যে কি? ডাকঘর, এটা লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ছোট গল্পটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। আচ্ছা, পরের প্রশ্ন একটু খেয়াল করি। আজকে নগদ কালকে বাকি বাক্যে আজকে কোন কারকে কোন বিভক্তি? আজকে কোন কারকে কোন বিভক্তি? কারক বিভক্তি। কারক বিভক্তির থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিভক্তিটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে অপাদান কারক এবং অধিকরণ কারক। তো অপাদান কারক এবং অধিকরণ কারক থেকে বোঝার জন্য কিন্তু আমাদের একটা প্রশ্ন আছে যে আজকে নগদ কালকে বাকি বাক্যে আজকে কোন কারকে কোন বিভক্তি। এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে কিন্তু একটা শব্দ দেওয়া হচ্ছে আজকে বাকি, এখানে কিন্তু আজকের নিচে হচ্ছে কি? আন্ডারলাইন করা বা আজকেটা আসলে কি? আজ কাল এগুলো কি সময় বোঝাচ্ছে না? যদি সময় হয় তাহলে আমরা কি জানি? কারকের ক্ষেত্রে যদি আমরা বলা হয় যে আজকে নগদ কালকে বাকি, এখানে আজকে কোন কারক? অধিকরণ কারক। এখন কথা হচ্ছে অধিকরণ কারকটা কেন হলো? আমরা জানি কি অধিকরণ কারকের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে বা আমরা নিয়মে পড়েছি বা সংজ্ঞায় জেনেছি হচ্ছে যেই কারকের মাধ্যমে সময় উল্লেখ করা হয়, স্থানের কথা থাকবে, সময়ের কথা থাকবে, সেটা হচ্ছে কি? অধিকরণ কারক। এখন অধিকরণ কারক কিন্তু আমরা নর্মালি জানি কত প্রকার? 3 প্রকার। প্রথম কথা হচ্ছে কি? কালাধিকরণ, ভাবাধিকরণ এবং কি? আধারাধিকরণ। তো কালাধিকরণ, ভাবাধিকরণ এবং আধারাধিকরণ আমরা যদি একটু লিখে দেই। কালাধিকরণ, কাল মানে কি? কাল মানে হচ্ছে সময়। কালাধিকরণ, ভাবাধিকরণ, ভাবাধিকরণ। আর একটা হচ্ছে কি? আধারাধিকরণ, আধারাধিকরণ।
এখন কাল মানে হচ্ছে সময়, আমরা জানি হচ্ছে কাল মানে হচ্ছে সময়। তার মানে এখানে কিন্তু আজকে নগদ কালকে বাকি, আজকে বলতে কি আজকে সময় বোঝাচ্ছে এখানে। তার মানে সময় যদি বোঝায় তার মানে এটা অধিকরণ কারকে দ্বিতীয়া, অধিকরণ যেহেতু এখানে আজকে, আজকের সাথে কি আছে একটা কে আছে, তাহলে আমরা জানি কি কে রে, কে রে বলতে কি বোঝায় দ্বিতীয় বিভক্তি, তার মানে এটা অধিকরণের দ্বিতীয় বিভক্তি। যদি বলা হয় অধিকরণের ভিতরে আসলে কোন কারক, অধিকরণের মধ্যে কি হবে কালাধিকরণ, অধিকরণে হচ্ছে কালাধিকরণ, কালাধিকরণ কারক, অধিকরণে হচ্ছে কালাধিকরণ কারক, কালাধিকরণ কারক। কেন? কারণ আমরা জানি, আমরা নিয়মে জেনেছি সময় যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে অধিকরণ কারক। এখন আধারাধিকরণের মধ্যে কিন্তু কয়েকটা ক্যাটাগরি রয়েছে, তিনটা ক্যাটাগরি। একটা হচ্ছে কি ঐকদেশিক, আর একটা হচ্ছে অভিব্যাপক, অভিব্যাপক, আর একটা হচ্ছে কি বৈষয়িক, বৈষয়িক। ঐকদেশিক মানে কি, আর একটা হচ্ছে 3 নম্বর হচ্ছে বৈষয়িক, মানে হচ্ছে বিষয় সম্পর্কে বোঝাবে বৈষয়িক। 3 নম্বর হচ্ছে বৈষয়িক। বিষয় সম্পর্কে হচ্ছে ঐকদেশিক, অভিব্যাপিক। অর্থাৎ ঐকদেশিক মানে কি একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় থাকবে, আর অভিব্যাপক মানে বিস্তৃতভাবে থাকবে। আর ঐকদেশিক মানে হচ্ছে বৈষয়িক মানে কি বিভিন্ন বিষয় সম্পর্কে জানবে। তো আমরা আজকে যেহেতু আমরা অধিকরণ কারক কালাধিকরণ সম্পর্কে জানলাম, কাল মানে হচ্ছে সময়, শুধু আমরা এইটুকু জেনে রাখি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন খেয়াল করি, দৃষ্টিহীন কার ছদ্মনাম? ছদ্মনাম পরীক্ষায় কিন্তু অনেক সময় আসে, ছদ্মনাম সম্পর্কে কিন্তু প্রশ্ন করা হয়। দৃষ্টিহীন কার ছদ্মনাম? দৃষ্টিহীন কিন্তু মধুসূদন মজুমদারের ছদ্মনাম, মধুসূদন মজুমদারের ছদ্মনাম হচ্ছে দৃষ্টিহীন। তো মধুসূদন মজুমদারের কিছু উল্লেখযোগ্য উপন্যাস রয়েছে, উপন্যাসগুলো কি? যুগের হাওয়া, যবনিকার অন্তরালে, যৌবনের বালুচরে, এগুলো হচ্ছে মধুসূদন মজুমদারের উল্লেখযোগ্য উপন্যাস, এগুলো হচ্ছে উপন্যাস। এই উপন্যাসগুলো কার? এই উপন্যাসগুলো হচ্ছে মধুসূদন মজুমদারের কিছু উল্লেখযোগ্য উপন্যাস, যুগের হাওয়া, যবনিকার অন্তরালে, যৌবনের বালুচরে। আচ্ছা, এখন একটু পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাতাস শব্দের প্রতিশব্দ কি? বাতাস শব্দের প্রতিশব্দ হচ্ছে সমীরণ। বাতাস শব্দের প্রতিশব্দ হচ্ছে সমীরণ। বাতাস শব্দের প্রতিশব্দ কি? সমীরণ, সমীরণ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? কখনো উপন্যাস লেখেননি কে? নিচের কোনজন কখনো উপন্যাস লেখেননি? কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত কখনো উপন্যাস লেখেননি হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত। তবে সুধীন্দ্রনাথ দত্ত কিন্তু কিছু কাব্য রচনা করেছেন, এবং তিনি একটা সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন, সেটা হচ্ছে পরিচয়। পরিচয় সাহিত্য পত্রিকা, পরিচয় সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন কে? পরিচয় সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন হচ্ছে সুধীন্দ্রনাথ দত্ত, এবং তার কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রয়েছে। তার কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম হচ্ছে কি? হচ্ছে দশমী। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে কি? দশমী, ক্রন্দশী, আর কি উত্তর বিপ্লবী, উত্তর ফাল্গুনী। দশমী, ক্রন্দশী এবং উত্তর ফাল্গুনী, উত্তর ফাল্গুনী। এগুলো হচ্ছে তার সুধীন্দ্রনাথ দত্তের গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ, সুধীন্দ্রনাথ দত্তের গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ। আর সুধীন্দ্রনাথ দত্ত সম্পর্কে যদি আর কিছু তথ্য অ্যাড করা হয়, তাহলে ইনি মূলত, এটা খুব একটা আসে না, 1901 থেকে 1960। আচ্ছা, 1901 থেকে 1960।
তার হচ্ছে জন্ম মৃত্যু, তার হচ্ছে জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু 1901 থেকে 1960 জন্ম মৃত্যু। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্নে বলছে গুরু চণ্ডালী দোষ মুক্ত কোনটি? গুরু চণ্ডালী দোষ। তো গুরু চণ্ডালী দোষ বলতে আমরা কি বুঝি আসলে? গুরু চণ্ডালী দোষ বলতে আমরা এটা বুঝি, সেটা হচ্ছে সাধু এবং চলিত ভাষার যে মিশ্রণ, সাধু এবং চলিত ভাষার যদি মিশ্রণ হয় সেটাকে আমরা গুরু চণ্ডালী দোষ বলবো। তাহলে একটু খেয়াল করি, সব পড়া, সবটা কিন্তু এটা সাধু ভাষা, পড়া হচ্ছে চলিত, হ্যাঁ এটা হচ্ছে কি চলিত ভাষা, আর এটা হচ্ছে সাধু। বাট প্রশ্নে বলছে কি যে গুরু চণ্ডালী দোষ মুক্ত কোনগুলো বা কোনটি? আমরা জানি হচ্ছে সাধু এবং চলিত ভাষা। আমরা যদি একটু লিখে দেই, সাধু ও চলিত ভাষার যদি মিশ্রণ হয়, সাধু ও চলিত ভাষার মিশ্রণকে কি বলে? গুরু চণ্ডালী দোষ বলে। সাধু এবং চলিত ভাষার মিশ্রণকে গুরু চণ্ডালী দোষ বলে। এখন নিচের হচ্ছে যে আমরা কি পেয়েছি, এগুলো সাধু, এটা হচ্ছে কি সাধু, এটা চলিত, তাহলে সবগুলোই সাধু চলিত যদি হয়, আর এগুলো কি তৎসম শব্দ, তৎসম বা সংস্কৃত শব্দ, তৎসম বা সংস্কৃত শব্দ, এই তৎসম বা সংস্কৃত শব্দ। তার মানে আমরা যেটা পেয়েছি, প্রশ্নে বলছে যে দোষ মুক্ত, গুরু চণ্ডালী দোষ মুক্ত কোনটি? তা আমরা সংজ্ঞায় জানলাম সাধু এবং চলিত ভাষার যদি সংমিশ্রণ হয় কোনো শব্দে, সেটাকে আমরা গুরু চণ্ডালী দোষ বলবো। তার মানে এখানে ক নাম্বার অপশন হচ্ছে সব পড়া সাধু চলিত, গুরু চণ্ডালী দোষ, সবগুলোই কি গুরু চণ্ডালী দোষ। তার মানে অ্যান্সার হচ্ছে কোনটা? শব্দাহ, অর্থাৎ সংস্কৃত বা তৎসম শব্দ। পরবর্তী প্রশ্ন খেয়াল করি। আবু ইসহাকের জন্মস্থান কোন জেলায়? আবু ইসহাকের জন্মস্থান কোন জায়গায়? এটা কিন্তু অ্যান্সার হচ্ছে শরীয়তপুর। এখন কথা হচ্ছে শুধুমাত্র কি এটাই জানা আমাদের জন্য যথেষ্ট? আবু ইসহাক থেকে কিন্তু আরও অনেকগুলো প্রশ্ন হয়ে থাকে, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আমরা একটু জানবো যে আবু ইসহাক থেকে আর কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। প্রথমে যদি বলা হয় আবু ইসহাকের জন্ম, যদি বলা হয় 1960 সালে জন্মগ্রহণ করেন এবং 2003 সালে ঢাকাতে মৃত্যুবরণ করেন, ঢাকাতে মৃত্যুবরণ করেন। তার উল্লেখযোগ্য উপন্যাসের কথা যদি বলা হয়, উপন্যাসের কথা যদি বলা হয় সূর্য দিগল বাড়ি, সূর্য দিঘল বাড়ি, সূর্য দিঘল বাড়ি তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে সূর্য দিঘল বাড়ি, পদ্মার পলিদ্বীপ, পদ্মার পলিদ্বীপ, আর একটা হচ্ছে জাল। অনেকগুলো উপন্যাস রয়েছে, তার মধ্যে মোটামুটি এই তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি। হ্যাঁ, এটা হচ্ছে সামাজিক উপন্যাস, সামাজিক উপন্যাস, সামাজিক উপন্যাস কোনটি? আর এটা হচ্ছে যে গোয়েন্দা টাইপের উপন্যাস। হ্যাঁ, সামাজিক উপন্যাস আর গোয়েন্দা টাইপের উপন্যাস। তো এখন কথা হচ্ছে তার কিছু গল্প রয়েছে। গল্পের মধ্যে যদি বলা হয়, তার যদি গল্পের কথা যদি বলা হয়, তার দুইটা গল্পের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, দুইটা গল্প তার হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই গল্পটা হচ্ছে কি, প্রথম গল্পের নাম হচ্ছে যদি বলা হয় অভিশাপ, অভিশাপ, আর একটা হচ্ছে অভিশাপ, আর আরেকটা হচ্ছে কি আমরা কিন্তু ছোটবেলায় পড়ে আসছি আমাদের বাংলা ফার্স্ট পেপার বইয়ে, সেটা হচ্ছে যোগ, বিখ্যাত একটা গল্প যোগ। অভিশাপটা হচ্ছে তার প্রথম, অভিশাপটা হচ্ছে তার প্রথম গল্প, তার প্রথম গল্প। তাহলে আবু ইসহাক সম্পর্কে আমরা কয়েকটা তথ্য জানলাম। তথ্য হচ্ছে তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে 1960 সালে শরীয়তপুরে, তিনি হচ্ছে 2003 সালে মৃত্যুবরণ করেন ঢাকায়,
এবং তিনি উপন্যাস লিখেছেন হচ্ছে সূর্য দিগলবাড়ি, লিখেছেন পদ্মা নদীর মাঝে এবং জাল। এই কয়েকটা উপন্যাস তার গুরুত্বপূর্ণ। জাল হচ্ছে গোয়েন্দা সংস্থা নিয়ে, অর্থাৎ তিনি গোয়েন্দা সংস্থা নিয়ে জাল উপন্যাসটা মূলত লিখেছেন। এই কারণে আবু ইসহাকের কিন্তু আরও একটা পরিচয় রয়েছে। তিনি কিন্তু 1984 সালে তিনি খুলনা বিভাগীয় এনএসআই অর্থাৎ গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে কাজ করেছিলেন, অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, জাতীয় গোয়েন্দা সংস্থা যে চাকরি, আমরা যে এনএসআই এর পরীক্ষা দেয় বিভিন্ন এডি বলুন আর যে পোস্টে বলুন না কেন, তো আবু ইসহাক কিন্তু 1984 সালে, যদি লিখে দেই, আবু ইসহাক হচ্ছে 1984 সালে কি করেছেন, খুলনা বিভাগীয় প্রধান ছিলেন, খুলনা বিভাগীয় দায়িত্ব ছিলেন, এনএসআই জাতীয় ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করে তিনি পদত্যাগ করেছেন পরবর্তীতে। ওকে, এই ছিল মোটামুটি তথ্য আবু ইসহাক সম্পর্কে। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, যে ব্যাড টাইম শব্দটি গঠিত হয়েছে কি ফার্সি এবং ইংরেজি শব্দ। ব্যাড টাইম, ব্যাড হচ্ছে ফার্সি শব্দ, তার মানে বে হচ্ছে কি ফার্সি শব্দ, বে হচ্ছে কি শব্দ পেলাম আমরা, ফার্সি শব্দ, ফার্সি এবং ইংরেজি শব্দ। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্য ডিসগাইজ নাটকের বাংলা অনুবাদ কে করেন? দ্য ডিসগাইজ নাটকের বাংলা অনুবাদ করেন হচ্ছে হ্যারাসিম লেবেদফ। হ্যারাসিম লেবেদফ হচ্ছে ডিসগাইজ নাটকের, তিনি হচ্ছে মূলত 2টা নাটকের বাংলা অনুবাদ করেন। হ্যারাসিম লেবেদফ হচ্ছে 2টা নাটকের বাংলা অনুবাদ করেন। 1 নম্বর নাটক হচ্ছে দ্য ডিসগাইজ এবং সেকেন্ড নাটক হচ্ছে লাভ ইজ দ্য বেস্ট ডক্টর। লাভ ইজ দ্য বেস্ট ডক্টর, বেস্ট ডক্টর। এই দুইটা নাটক হচ্ছে হ্যারাসিম লেবেদফ বাংলায় অনুবাদ করেন। আচ্ছা, এখন জরায়ের বিপরীত শব্দ কোনটি আমরা জানি? জরায়ের বিপরীত শব্দ হচ্ছে যৌবন। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। খেয়া রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কি? খেয়া কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কি কাব্যগ্রন্থ। খেয়া কিন্তু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? বা রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেকগুলো তার লেখা বই, কিন্তু বই বলি, নাটক বলি আর উপন্যাস বলি, বিভিন্ন জনকে, বিভিন্ন লেখককে, বিভিন্ন সাহিত্যিকদের কিন্তু উৎসর্গ করেছিলেন। তো সেরকমই একটা লেখা, সেটা হচ্ছে খেয়া কাব্যগ্রন্থ। খেয়া কাব্যগ্রন্থ এটা হচ্ছে 1906 সালে প্রকাশিত হয়। 1906 সালে প্রকাশিত হয়। তো 1906 সালে খেয়া কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে আমরা বুঝলাম, বাট খেয়া কাব্যগ্রন্থ কিন্তু তিনি একজন ব্যক্তিকে বা বিজ্ঞানীকে উৎসর্গ করেছিলেন। তার নাম হচ্ছে জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু। আমরা কিন্তু একটু আগে জেনেছি বসন্ত নাটক হচ্ছে কাজী নজরুলকে দিয়েছিলেন, কালের যাত্রা শরৎচন্দ্রকে, তাসের দেশ দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। ঠিক সেরকমই একটা গ্রন্থ বা কাব্যগ্রন্থ, সেটা হচ্ছে কি জগদীশ চন্দ্র বসুকে তিনি উৎসর্গ করেছিলেন। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। স্কুল থেকে স্কুল, এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে? ধ্বনি পরিবর্তন এমন একটা অধ্যায় যেটা কিনা প্রায়ই পরীক্ষায় আসতে দেখা যায়। হ্যাঁ, প্রায়ই পরীক্ষায় আসতে দেখা যায়, এবং আমি কিন্তু মোটামুটি আপনাদের জন্য যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি, মোটামুটি ধ্বনি পরিবর্তনটা কিন্তু আমাদের সবগুলো ক্লাসেই মোটামুটি বলা যায় যে আমি রাখছি, এই কারণে যেটা একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এখান থেকে প্রায়ই প্রশ্নগুলো আমাদের ভুল হয়। আচ্ছা, তো এখন স্কুল থেকে স্কুল, এটা কোন ধরনের পরিবর্তন ঘটছে? কোন ধরনের? এটা হচ্ছে স্কুল হচ্ছে মূল শব্দ। যদি বলা স্কুল হচ্ছে কি মূল শব্দ, সেখানে একটা অতিরিক্ত কি রস্বই যুক্ত হয়েছে। আমরা অনেকে বলি যে স্কুলে যাব, স্কুল। বা যদি বলা স্ত্রীকে আমরা কি বলি? স্ত্রী। তো অর্থাৎ এখানে যদি আদি স্বর, এখানে কিন্তু আদি স্বরের পরিবর্তন হয়েছে। আদি স্বর, এখানে কিন্তু আদি একটা হ্রস্বই কিন্তু একটা যুক্ত হয়েছে। অর্থাৎ যদি সামনে যদি কোনো বর্ণ যুক্ত হয়, অর্থাৎ আদি স্বরে যদি যুক্ত হয়, সেটা হচ্ছে কি বলবো আমরা? আদি স্বরাগম। অর্থাৎ স্কুল থেকে স্কুল, এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে? অ্যান্সার হচ্ছে আদি স্বরাগম। কেন? কারণ সামনে একটা বর্ণ বসে কি বলছে? বর্ণ বসে তার উচ্চারণগত চেঞ্জ হয়েছে। স্কুল থেকে স্কুল। বা যদি বলে স্পর্ধা, বা যদি বলা হয় স্পর্ধা, স্পর্ধা থেকে কি হবে তাহলে? আস্পর্ধা। এখানে একটা স্বরিয়া যুক্ত হয়েছে। তো এই সবগুলোই কিন্তু কি? এই সবগুলো হচ্ছে আদি স্বরাগমের
উদাহরণ। আচ্ছা, নেক্সট একটু দেখি। বখতিয়ারের ঘোড়া কোন শ্রেণীর রচনা? বখতিয়ারের ঘোড়া, এটা একটু কমেন্ট করুন তো, যারা যারা এই প্রশ্নটার অ্যান্সার জানেন একটু কমেন্ট করুন। বখতিয়ারের ঘোড়া এটা কার কার লেখা? বখতিয়ারের ঘোড়া এটা আসলে কোন ধরনের রচনা? উপন্যাস কি, ইতিহাস নাকি রূপকথা, না আসলে কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি, বখতিয়ারের ঘোড়া হচ্ছে আল মাহমুদের বিখ্যাত কাব্যগ্রন্থ। আল মাহমুদ কবি হচ্ছে আল মাহমুদ। কবি আল মাহমুদের বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে কি? বখতিয়ারের ঘোড়া। আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ, প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে কোনটি? লোক লোকান্তর। আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে লোক লোকান্তর। আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে লোক লোকান্তর, যেটা কিনা 1963 সালে প্রকাশিত হয়। 1963 সালে প্রকাশিত হয় এবং তিনি একটা পুরস্কার লাভ করেন, সেটা হচ্ছে লোক লোকান্তর এবং কালের কলস। এই দুইটা কাব্যগ্রন্থের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। কত সালে? বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন হচ্ছে 1968 সালে। 1968 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন হচ্ছে 1968 সালে তিনি পুরস্কার লাভ করেন বাংলা একাডেমি। আচ্ছা, তাহলে আমরা কয়টা তথ্য জানলাম এখান থেকে? বখতিয়ারের ঘোড়া কোন শ্রেণীর রচনা? এটা হচ্ছে কাব্যগ্রন্থ, আল মাহমুদের কাব্যগ্রন্থ। তো আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ সম্পর্কে আমরা জানলাম, যেটা কিনা 1963 সালে প্রকাশিত হয়েছে। সে কাব্যগ্রন্থের নাম হচ্ছে লোক লোকান্তর। লোক লোকান্তর এবং তিনি দুইটা কাব্যগ্রন্থের জন্য মূলত বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, যেটা কিনা 1968 সালে। একটা হচ্ছে কালের কলস এবং তো হচ্ছে লোক লোকান্তর। এই দুইটা কাব্যগ্রন্থের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন 1968 সালে। বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন 1968 সালে। পরবর্তী প্রশ্ন একটু দেখি। ম্যাক্সিম, ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসটি কোন ভাষায় রচিত? ম্যাক্সিম গোর্কি কিন্তু মা উপন্যাস হচ্ছে রুশ ভাষায় রচিত। রুশ ভাষায় রচিত। তো মা নামে কিন্তু আরো কয়েকজন সাহিত্যিকের উপন্যাস রয়েছে। একটা হচ্ছে আনিসুল হকের। আনিসুল হক কিন্তু মা নামে উপন্যাস লিখেছেন এবং মা নামে আরো একজন লিখেছেন, সেটা হচ্ছে অনুরূপা দেবী। অনুরূপা দেবী। অর্থাৎ ম্যাক্সিম গোর্কি ছাড়াও মা নামে আরো দুইজন ব্যক্তি বা দুইজন সাহিত্যিক তারা তাদের উপন্যাস লিখেছেন। সেটা হচ্ছে কে? একটা হচ্ছে অনুরূপা দেবী এবং আরেকজন হচ্ছে আনিসুল হক। তো আনিসুল হক মূলত মা যে উপন্যাসটা রয়েছে সেটা লিখেছেন হচ্ছে 1971 সালে। অর্থাৎ 1971 সালের সেই সময়ে যে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, যুদ্ধ অবস্থা পরিস্থিতি ছিল, বা 1971 সালের প্রেক্ষাপটটা নিয়ে মূলত তিনি মা উপন্যাসটা রচনা করেছেন, মা উপন্যাসটা লিখেছেন। এটা হচ্ছে 1971 সালে প্রকাশিত হয়। 1971 সালে। এটা হচ্ছে মা হচ্ছে উপন্যাস। মা উপন্যাস। মা হচ্ছে উপন্যাস। মা উপন্যাস। ঠিক আছে? একটা হচ্ছে অনুরূপা দেবী এবং আরেকজন হচ্ছে আনিসুল হক লিখেছিলেন। আর ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসটা মূলত ছিল উনি ছিলেন রাশিয়ার একজন লেখক। তো ওইটা উনি শিল্প বিপ্লবের সময়, অর্থাৎ একটা ফ্যাক্টরিতে কাজ করতেন মূলত। তো সেটারই নিয়ে ফ্যাক্টরি শ্রমিকদের কাহিনী নিয়ে মূলত ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসটি রচনা করা হয়েছিল, যেটা কিনা রুশ ভাষায় ছিল। আচ্ছা, ঢাকায় স্থাপিত প্রথম ছাপাখানার নাম কি? ঢাকায় স্থাপিত প্রথম ছাপাখানার নাম হচ্ছে ঢাকা বাংলা প্রেস, যেটা কিনা 1860 সালে প্রকাশিত হয়। 1860 সালে প্রকাশিত হয় বাংলা প্রেস। তো 1860 সালে যে প্রকাশিত হয়, এটা হচ্ছে ঢাকার আজিমপুর থেকে। কোথা থেকে প্রকাশিত হয়? ঢাকার আজিমপুর। ঢাকা হচ্ছে আজিমপুর থেকে প্রকাশিত হয় কত সালে? 1808 সালে। হ্যাঁ, প্রকাশনা যিনি সম্পাদক ছিলেন তার নাম হচ্ছে, যিনি সম্পাদনা করেছিলেন বা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হচ্ছে সুন্দর মিত্র।
প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে সুন্দর মিত্র। প্রতিষ্ঠা করেছিলেন কে? সুন্দর মিত্র। তো এই বাংলা প্রেস থেকে কিন্তু একটা বাংলাদেশের বাংলা প্রেস থেকে প্রথম যে গ্রন্থটা প্রকাশিত হয় সেটাই হচ্ছে কার? নীল দর্পণ। যে গ্রন্থের রচনা প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে নীল দর্পণ। নীল দর্পণ নাটক সেটাও কিন্তু 1860 সালে প্রকাশিত হয়। নীল দর্পণ নাটকটি কত সালে প্রকাশিত হয়? 1860 সালে। সেটা হচ্ছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ প্রকাশিত হয় কত সালে? 1860 সালে। আচ্ছা, বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা মূলত হচ্ছে বিদ্যাপতি। তিনি মূলত ব্রজবলি ভাষায় তিনি কি করেছিলেন? বৈষ্ণব পদাবলী পদটা রচনা করেছিলেন। আর যদি বলা হয় বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলী রচনা করেছিলেন কে? বাংলা ভাষায় যদি বলা হয় বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেছিলেন আদি রচয়িতা কে, তাহলে সেটার অ্যান্সার হবে হচ্ছে চণ্ডীদাস। যদি বলা হয় বাংলা ভাষায় রচনা করেছিলেন হচ্ছে চণ্ডীদাস। তাহলে দুইটা তথ্য জানলাম, একটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হচ্ছে কে? যিনি হচ্ছে বিদ্যাপতি ব্রজবলি ভাষায় রচনা করেছিলেন। আর যদি বাংলা ভাষার কথা যদি বলা হয় সেক্ষেত্রে অ্যান্সার হবে কি? চণ্ডীদাস। আচ্ছা, ইপিক শব্দের অর্থ কি? ইপিক শব্দের অর্থ হচ্ছে মহাকাব্য। আচ্ছা, মহাকাব্য। আর গীতিকাব্য হচ্ছে লিরিক। গীতিকাব্যকে আমরা কি জানি? লিরিক। হ্যাঁ। আর পুরাণ হচ্ছে ম্যাথোলজি। আচ্ছা, ম্যাথোলজিকে আমরা হচ্ছে পুরাণ বলে জানি। আচ্ছা, বাহারাম খাঁ এর উপাধি কোনটি? দৌলত উজির বাহারাম খাঁ। বাহারাম খাঁ এর উপাধি হচ্ছে কোনটি? বাহারাম খাঁর উপাধি হচ্ছে কোনটি হবে? অ্যান্সার হচ্ছে দৌলত উজির বাহারাম খাঁ। বাহারাম খাঁ হচ্ছে তার উপাধি। তো বাহারাম খাঁ এই উপাধিটা আসলে তার প্রকৃত নাম কি? আসলে তার প্রকৃত নাম হচ্ছে আশাউদ্দিন হচ্ছে তার প্রকৃত নাম। বাহারাম খাঁর হচ্ছে প্রকৃত নাম হচ্ছে কি? আশাউদ্দিন। তো তার এই নামটা আসলে কি বলে? এটা হচ্ছে তার বাহারাম খান যে উপাধিটা আসলে, সেই উপাধিটা আসলে কে দিয়েছিলেন তাকে? সেই উপাধিটা দিয়েছিলেন হচ্ছে নিজাম শাহ নামে একজন ব্যক্তি ছিলেন, নাম হচ্ছে নিজাম শাহ। এই নিজাম শাহ ব্যক্তিটি কি করেছিলেন? বাহারাম খাঁ উপাধি দিয়েছিলেন কাকে? দৌলত উজিরকে। সেই থেকে তার নাম হয় হচ্ছে দৌলত উজির বাহারাম খাঁ। ওকে, নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি। কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগে লিঙ্গান্তর হয়? খেয়াল করি, নেতা নেত্রী, এটা আমরা সবাই জানি। তারপর যদি বলে দাতা, কি দাতার ক্ষেত্রে কি হয়? দাতা দাত্রী। আর বাদশাহ বেগম। তাহলে কবির ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে মহিলা কবি। তাহলে প্রশ্নে বলেছে যেহেতু যে কোনটির আগে স্ত্রীবাচক যোগে লিঙ্গান্তর হয়, তাহলে অ্যান্সার হচ্ছে কি? মহিলা কবি। সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে মহিলা কবির সাথে আমরা মহিলা যোগ করতে পারি। আচ্ছা, লাস্ট প্রশ্ন একটু খেয়াল করি। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ কে করেন? চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? অ্যান্সার হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি। একটু খেয়াল করি, যদি আরো কিছু তথ্য জানি, যদি বলা হয় যে প্রবোধচন্দ্র যে বাগচি, যদি বলা হয় চর্যাপদের মূল অনুবাদক কে? আসলে একটা হচ্ছে মূল অনুবাদক, আরেকটা যদি বলা হয় চর্যাপদের টিকা অনুবাদক। চর্যাপদের টিকা অনুবাদককে। আর যদি বলে চর্যাপদের আবিষ্কারককে। এই তিনটা কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু কনফিউশন তৈরি হতে পারে। তো আমরা এটা একটু খেয়াল করি। চর্যাপদের যদি বলা হয় চর্যাপদের মূল আবিষ্কারক, তাহলে সেটার অ্যান্সার হবে হচ্ছে শিলাচারী বা হচ্ছে কি শিলাচার্য। শিলাচারী বা হচ্ছে কি হবে? শিলাচার্য। এখন চর্যাপদের টিকা অনুবাদকের কথা যদি বলা হয়,
তাহলে হচ্ছে টিকা অনুবাদের কথা যদি বলে তাহলে হচ্ছে কি হবে, কীর্তিচন্দ্র, কীর্তিচন্দ্র অথবা অথবা চন্দ্রকীর্তি, অথবা চন্দ্রকীর্তি, হ্যাঁ, অথবা চন্দ্রকীর্তি, অথবা চন্দ্রকীর্তি, দুইটা নামের আমরা কিন্তু শিলাচারী অথবা শিলাচার্য। আর একটা হচ্ছে কি চর্যাপদের টিকা অনুবাদক হচ্ছে কে, কীর্তিচন্দ্র অথবা চন্দ্রকীর্তি। আর যদি বলা হয় চর্যাপদের আবিষ্কার কে করেন, আবিষ্কার করেন হচ্ছে কে, প্রবোধচন্দ্র বাগচি, প্রবোধচন্দ্র বাগচি। কত সালে করা হয়? এটা হচ্ছে 1938 সালে এটা আবিষ্কার করেন। চর্যাপদের আবিষ্কারক যদি বলা হয় তাহলে হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি, যেটা কিনা 1938 সালে তিনি হচ্ছে এটা আবিষ্কার করেন। তো এই হচ্ছে তো আজকে এই পর্যন্তই থাকবে। আশা করি আমাদের হচ্ছে 211 থেকে 245 পর্যন্ত আমরা মোটামুটি ভাবে যদি বলা হয় যে আমরা প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমে জানার চেষ্টা করেছি। আপনাদের যদি কোনো জানার জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমাদের যে প্রাইভেট যে গ্রুপটা রয়েছে, দয়া করে প্রাইভেট গ্রুপে আপনারা কমেন্ট করবেন। আমি সবগুলো কমেন্ট দেখার চেষ্টা করবো এবং চেষ্টা করবো আপনাদের মতামতগুলোকে প্রায়োরিটি দিয়ে পরবর্তীতে সেইভাবে ক্লাস নেওয়ার এবং আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। তো যাই হোক, আজকে এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে দেখা হবে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।